একটু জাস্ট চিন্তা করেন, আজকালকের দিনে আপনারা যে কম্পিউটার ব্যবহার করছেন, সেই কম্পিউটারের স্পিড হচ্ছে কত? অলমোস্ট 3 GHz, তার বেশিও হয়ে যেতে পারে এখন। তো দেখেন, তখন ছিল 5 মেগাহার্টজ, এখন আপনারা প্রায় 5 GHz এ পৌঁছে গেছে। 1000 টাইমস মোর স্পিড দেন দ্যাট টাইম। তো এটা হচ্ছে যে কম্পিউটারের যে প্রসেসরের স্পিড কি হারে বাড়ছে তার একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল। এটা যে চিপে তৈরি করা হয়েছিল, সেটা আপনারা যে ডিএলডি তে ব্যবহার করেন চিপ, সেই চিপ গুলাতে দেখেন কতগুলা ঠ্যাং থাকে। আপনারা বিশেষত 8, 16, 14 বা 16 ব্যবহার করে থাকেন, ছোট ছোট চিপ গুলা। এটা একটা 40 পিনের একটা চিপ ছিল। এখানে 8টা জেনারেল পারপাস রেজিস্টার ছিল, যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম। আর এটার একটা স্পেশাল ছিল যে স্পিড আপ করার জন্য, এই কথাটা এখন দেখে রাখেন, আমরা নেক্সট ব্যাখ্যা করার সময় আরো ভালো বুঝবেন, যে প্রিফেসেস আপ টু 6 ইনস্ট্রাকশনস, এটা আমরা পরে ব্যাখ্যা করব। ফিচার আরো কিছু আছে। 16 বিটের ডাটা বাস ছিল, যেটা এর আগে যে ছিল 8085, তার ছিল মাত্র 8 বিটের ডাটা বাস। 8 বিট নিয়ে সে কাজ করতে পারে, এ 16 বিট নিয়ে কাজ করতে পারে অ্যাট এ টাইম। এই জন্য 86 কে আমরা 16 বিট মাইক্রোপ্রসেসর বলে থাকি। অ্যাড্রেস বিট আছে 20, যার ফলে সে 1 মেগাবাইট, 2 টু দি পাওয়ার 20 মিনস 1 মেগাবাইট মেমোরিকে সে অ্যাড্রেস করতে পারে। তো এর আগে যেটা ছিল 85, তার ছিল 16 বিট অ্যাড্রেস বাস, তার মানে সে মাত্র 64 কিলো মেমোরি অ্যাড্রেস করতে পারে। প্রসেসরের যে ইমপ্রুভমেন্ট আমরা বলি, সেই ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যে স্পিড এবং মেমোরি অ্যাড্রেসিং ক্যাপাবিলিটি। সাধারণত এই দুইটা জিনিসই বাড়ানো হয়। প্রসেসর যখন আপগ্রেড করা হয়, ইমপ্রুভ করা হয়, তখন এই দুইটা জিনিসের উপরে জোর দেওয়া হয়। তার স্পিড বাড়তে হবে এবং তার মেমোরি ক্যাপাবিলিটি, অ্যাড্রেসিং ক্যাপাবিলিটি বাড়াতে হবে। কারণ আজকাল আমরা যে সমস্ত কাজ করি, বিশেষ করে যখন ভিডিওতে যান, তখন এটা গিগাবাইট স্পিড, সরি, গিগাবাইট মেমোরি দরকার হয়। স্পিডও এরকম গিগাহার্টস এর হলে পারে ভালো। তো এই বাড়ানো মানেই হচ্ছে এই দুটা জিনিস। আগেকার চেয়ে 85 এর ইমপ্রুভমেন্ট ছিল 8 বিটের জায়গায় 16 বিট, অ্যাড্রেস 16 বিটের জায়গায় 20 বিট। কিন্তু মেমোরি ইন্টেল এই যখন 1 মেগাবাইট মেমোরি ইন্ট্রোডিউস করলো 86-এ, তখন ইন্টেলের দুটা পিকুলারিটি রেখে দিল। একটা হচ্ছে যে মেমোরি শুড বি ডিভাইডেড ইনটু 2 ব্যাংকস। এটা হার্ডওয়্যারের একটা জিনিস। আমরা যখন হার্ডওয়্যার দেখবো তখন দেখবো যে মেমোরি আমরা এভাবে দেখবো। তো আগে যে আমাদের কোথায় বোর্ড করে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে কি বোর্ড দেখতে পাচ্ছেন কিনা দেখেন, দেখতে পাচ্ছেন বোর্ড? দেখা যাচ্ছে স্যার। হালকা মনে হচ্ছে। এই যে মেমোরি যেটা আছে, এই দুইটা মিলিয়ে হচ্ছে 1 মেগাবাইট। এখানে থাকবে 512 কিলোবাইট, এখানে থাকবে 512। এখানে যুক্ত অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস পার, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এইভাবে করে যেতে থাকবে। এটা 5 বাই 1, এটা হচ্ছে 4টা পেজ, সরি, আমি এইটা হচ্ছে 1 মেগাবাইট মেমোরিকে 5 কিলো 5 কিলো 2 ভাগে ভাগ করে দিতে হয়। এটাই বলা আছে এখানে, যে ডিভাইডেড ইনটু 2 ব্যাংকস। একটাকে আমরা বলি, এটা দেখেন অল দ্য অড অ্যাড্রেসেস আর দেয়ার, সো এটাকে আমরা বলি অড ব্যাংক। এটাকে আমরা বলি ইভেন ব্যাংক, বিকজ অল দ্য ইভেন অ্যাড্রেসেস আর দেয়ার। অনেক কথা এইটাকে আবার অন্য নাম দেন, সেটা হচ্ছে কি, এখানে দেখেন এই মিলিয়ে হচ্ছে 16 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট। তো 16 বিটের এটা হচ্ছে লো বিট বা লো বাইট, তবে এটাকে অনেকে বলে লো ব্যাংক। আর এটা হচ্ছে হায়ার বাইট, সেটা হচ্ছে হাই ব্যাংক। এই দুই রকমের নামই প্রচলিত আছে লিটারেচারে।
বই পুস্তকে দুইটা নামই দেখতে পাবেন। সেই দুই ব্যাংক, এটা একেবারে এসেনশিয়াল, ম্যান্ডেটরি। আপনি যদি 8/6 প্রসেসর ব্যবহার করে কোনো সিস্টেম ডিজাইন করেন, যেটা ওই যে আপনাদের প্রজেক্টে হয়তো করতে হবে, তখন কিন্তু মেমোরি মাস্ট বি ডিভাইডেড ইনটু টু ব্যাংকস। আপনি মেমোরি যত কমই দেন, বেশি দেন, ইভেন যদি 2 বাইট মেমোরিও আপনি দেন, তাহলে 1 বাইট শুড বি হিয়ার, 1 বাইট শুড বি দ্যাট, নট দ্যাট 0 1 কনসিকিউটিভ এইভাবে হবে না। ইট শুড বি ডিভাইডেড ইনটু ইভেন ব্যাংক, অড ব্যাংক, ইভেন ব্যাংক আর লো ব্যাংক। এটা একটা পিকুলারিটি ইন্টেলের। আর দ্বিতীয় পিকুলারিটি হচ্ছে, যেটা আগেই বলেছে অনেকবার, যে ইনস্টিটিউট অফ ফ্ল্যাট মেমোরি তারা ব্যবহার করছে সেগমেন্ট অফ সেগমেন্ট। এটা আরো একটু বিস্তারিত যাব। কন্ট্রোল বাস যেটা দেখিয়েছিলাম আগে, সেই কন্ট্রোল বাসে 21টা কন্ট্রোল সিগন্যাল আছে। এখন মজা হচ্ছে, সিম্পল অঙ্ক যদি করতে যান, আমি বললাম যে এটা 40 থেকে 25 পিনের একটা চিপ, 40 পিন, 15টা পিন লাগবে। অ্যাড্রেসের জন্য লাগবে আমার 30টা পিন, কন্ট্রোলের জন্য লাগছে আমার 21টা পিন, পাওয়ার সাপ্লাইয়ের জন্য আরো 2টা পিন, যোগ করলে এটাতে 40 ছাড়িয়ে যাচ্ছে। 40 পিনে কিভাবে এটাকে অ্যাকোমোডেট করা যায়, এটা কেন 40 পিনের এই ভেরিয়েন্টটা এসছে, এটা বুঝতে হলে আপনাদের একটা কথা মনে রাখতে হবে, যে যখন এসব চিপ তৈরি করা হয়েছিল, তখন আমাদের বিদ্যা ওই 40 ঠ্যাঙের বেশি ছিল না। 40 ঠ্যাঙের বাইরে কোনো চিপ আইসি আমরা তৈরি করতে তখন পারতাম না। ফলে এটাতে যদিও সিগন্যাল আমাদের অনেকগুলো দরকার, কিন্তু আমাদের এই 40টা পিনই মাত্র ছিল। তো এর যে সুরাহা করা হয়েছিল, সমাধান যেটা বের করা হয়েছিল, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য পিনস আর ইউজ ফর মোর দ্যান ওয়ান পারপাস। একটা পিন আমরা এই মুহূর্তে একটা সিগন্যাল দিচ্ছি, পরবর্তীতে আর একটা সিগন্যাল দেবো। সো দিস ইজ নোন এজ দ্য মাল্টিপ্লেক্স। এটাকে আমরা বলি মাল্টিপ্লেক্স। তো মাল্টিপ্লেক্স হিসাবে ব্যবহার করা হয় বিশেষ করে এই অ্যাড্রেস এবং ডাটা, দিস ইজ টোটালি মাল্টিপ্লেক্স। ফলে এখানে আমাদের 20টা পিন দিয়েই আমরা প্রথমে অ্যাড্রেস দিই, তারপরের ক্লক সাইকেলে সেখানে আমরা ডাটা দিই বা সেখান থেকে ডাটা এক্সপেক্ট করি। ফলে এখানে 36টা পিনের জায়গায় আমাদের এই 20টা পিনেই কাজ হয়ে যাচ্ছে। 20 আর 21 হচ্ছে আপনার 41, 42, 43, আরো এক্সট্রা দিয়ে আমাদের ওই 40টা পিন হয়ে গেছে। ইন্টারনাল আর্কিটেকচার গতদিন যেটা ব্রেক বই থেকে দেখিয়েছিলাম, সেটা দেখানোর আগে এখানে একটু বলে নিই যে 8085 যখন ছিল, তখন আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে মাইক্রোপ্রসেসরের কাজ হচ্ছে আপনার ফেচ, ডিকোড, এক্সিকিউশন। এই তিনটা কাজ সে সিকোয়েন্সিয়ালি করতে থাকে। প্রথমে ফেচ করবে মেমোরি থেকে the instruction, then it will decode, it will try to understand what to do, then it will try to do that thing, execute it. তো এই তিনটা কাজ সিকোয়েন্সিয়ালি করা হয়। আগেকার দিনে যখন 85 ছিল, 85-এ এই তিনটা কাজ সিকোয়েন্সিয়ালি করা হতো, ফলে প্রসেসর ওয়াজ এ লিটল বিট স্লো। কিন্তু এই তিনটা কাজ তো সিকোয়েন্সিয়ালি করার কোনো যুক্তি নাই। ইট কুড বি ডান প্যারালাল। একজন যে আপনাকে ফেস করছে মেমোরি থেকে, তার যে সার্কিটরি, সেই সার্কিটটা এক্সিকিউট করার জন্য লাগছে না। এক্সিকিউটে আমরা দেখছি যে এখানে একটা অ্যাডার সার্কিট আছে সিম্পল, সেখানে আমরা সবকিছু এক্সিকিউট করছি। তাহলে ফেস সার্কিট আর এক্সিকিউট সার্কিট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, প্যারালালি কাজ করতে পারে। সিমিলারলি আপনার ডিকোড সার্কিটও প্যারালালি কাজ করে। কিন্তু 85-এ সেটা ছিল না, আমাদের ওটা সিকোয়েন্সিয়ালি করতে। পরে যখন 86 চিন্তা করলো, তখন দেখলো যে এই কাজটাকে আমরা প্যারালালি করার চেষ্টা করতে পারি। ফলে 86-এ তারা দুইটা ইউনিটে ভাগ করে ফেললো, দিস ইজ দ্য হোল 86। কিন্তু ইন্টারনালি আপনি দেখবেন যে এটা দুটা ইন্ডিপেন্ডেন্ট সার্কিটরি আছে। সেখানে যে একজনের নাম হচ্ছে বিআইইউ, এটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। সে শুধু ওই যে প্রি ফেসিং এর কাজটা করে, পারফর্ম ফেসিং জব। এটা লাইন হচ্ছে মেমোরির সাথে যোগাযোগ বা আউটার ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ। সে আউটার ওয়ার্ল্ড থেকে তথ্য নিয়ে এসে এইখানে একটা কিউ আছে, যেটা ওই যে আগের স্লাইডে দেখাচ্ছিলাম, যে আপনাদের 6 instructions from the memory and queue them within the chip. তো এইটা হচ্ছে সেইটা, যে এইখানে
6টা ইনস্ট্রাকশন সে ফেস করে এখানে একটা 6 কিউ আছে, এই 6 কিউ এ সে একটা একটা করে রাখতে থাকে এবং এখান থেকে নিয়ে এক্সিকিউশন ইউনিট সে এটাকে এক্সিকিউট করতে থাকে। সো দে আর ইন্ডিপেন্ডেন্ট, এর কাজ হচ্ছে নিয়ে এসে এখানে জমা রাখা। অ্যাজ লং এজ দেয়ার ইজ এ vacant place in the queue, it will fetch and put in the queue. আর এর কাজ হচ্ছে জাস্ট কিউ এর এই মাথা থেকে নেওয়া এবং কাজ করে যাওয়া, কেউ নেওয়া কাজ করে যাওয়া। সে শুধু কাজ বন্ধ থাকবে যখন সে দেখবে কিউ ইজ ভ্যাকেন্ট, কিউতে নেওয়ার মতো কিছু নাই, তাহলে দে ক্যান ওয়ার্ক প্যারালাল। 8.6 এ এইটা আমরা তৈরি করা হলো যে এখানে সিঙ্গেল ইউনিট সিকুয়েন্সিয়ালি কাজ না করে এখানে দুইটা ইউনিট করা হলো টু ওয়ার্ক প্যারালাল। আমরা এর পরের প্রসেসর গুলোতে যখন যাব তখন দেখবো এইগুলো আরো ভাগ করা হয়েছে, 286 এ 4 ভাগ করা হয়েছে, 386 এ 6 ভাগ করা হয়েছে, 6টা ইউনিট প্যারালালি কাজ করে। সো 85 এর চেয়ে 86 এর স্পিড ওয়াজ মোর, 86 এর চেয়ে 286 বা 386 এর স্পিড আরো বেশি। সেটা করা হয়েছে এরকম প্যারালাল জব করার মাধ্যমে। এটা হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচার। কালকে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, ইউ এক্সিকিউশন ইউনিটে আমাদের এই 8টা রেজিস্টার আছে। জেনারেল অ্যাকুমুলেটর এএক্স নাম, যেটা কালকেই বলেছি, এএল বা এইচ আমরা ভাগ করে 8 বিট 8 বিট ব্যবহার করতে পারি। বেস রেজিস্টার বিএক্স, কাউন্ট রেজিস্টার সিএক্স, ডাটা রেজিস্টার ডিএক্স, স্ট্যাক রেজিস্টার, বেস পয়েন্ট, স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স রেজিস্টার, ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার। তারা 16 বিটের, তাদেরকে আমরা 8 বিটে ভাগ করতে পারি। আর একটা স্পেশাল পারপাস রেজিস্টার আছে, ফ্ল্যাগ রেজিস্টার, 16 বিটের। অল দ্য রেজিস্টার্স আর 16 বিট রেজিস্টার। Some registers are general purpose, multi-purpose, while some have special purpose, যেটা এর আগের দিনে বলেছি। এখন ওই রেজিস্টার গুলার একটু ডেসক্রিপশন। অ্যাকুমুলেটর মাল্টিপারপাস রেজিস্টার, অ্যাকুমুলেটরের যদিও আমরা মাল্টিপারপাস রেজিস্টার বলছি, কিন্তু কালকে যেমন বলছিলাম আপনাদের যে অ্যাকুমুলেটরের কিছু স্পেশাল ফাংশন আছে যেটা শুধু অ্যাকুমুলেটরই করতে পারে, অন্য কেউ পারবে না। তার ভিতরে হচ্ছে যে অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন, বিশেষ করে মাল্টিপ্লিকেশন ডিভিশন, এইখানে AX মাস্ট বি ইনভলভ। দুইটা 16 বিটের নাম্বার যদি গুণ করেন, একটা 16 বিটের নাম্বার আর একটা 16 বিট যদি গুণ করেন, রেজাল্ট কুড বি 32 বিট। আমাদের রেজিস্টার গুলো সব 16 বিট, তখন 32 বিট রেজাল্ট কোথায় যাবে? 32 বিট রেজাল্ট AX এবং DX দুইটা রেজিস্টার মিলিয়ে থাকবে। অতএব এখানে AX মাস্ট বি ইনভলভ, AX ছাড়া মাল্টিপ্লিকেশন করতে পারবো না। ডিভিশনও তাই, আমরা যদি 32 বিট নাম্বারকে, যে নাম্বারটা AX এবং DX মিলিয়ে রাখা আছে, তাকে যদি একটা 16 বিট নাম্বার দিয়ে ভাগ করি, the result will be 16 bit. So again, AX and DX will hold the result of the multiplication of the division as well as the remainder of the division. AX DX এর এটা হচ্ছে স্পেশাল কাজ, তারা ছাড়া অন্য কেউ এই রেজাল্ট বা রিমাইন্ডার হোল্ড করতে পারে। আরো একটা দেখানো আছে এখানে, ইন আউট। আমরা যখন বাইরে থেকে ডাটা নিব, আপনারা সি প্রোগ্রামিং এ, জাভা প্রোগ্রামিং এ দেখেছেন যে আমাদের বিভিন্ন রকম ইনস্ট্রাকশন আছে। সি তে স্ক্যান অ্যাপ করতেন, সি প্লাস প্লাসে সি ইন করতেন, জাভাতে অন্য কিছু করেন। তো সেইগুলা আমাদের কিন্তু মাইক্রোপ্রসেসরের সিম্পল ইনস্ট্রাকশন, ইন আনতে হবে বাইরে থেকে ভিতরে, আর বাইরে দিতে হলে, ডাটা আউটপুট দিতে হলে আমরা ইনস্ট্রাকশন ব্যবহার করব আউট। সো এই দুটো ইনস্ট্রাকশন আপনাদের মনে রাখেন, আমাদের মাইক্রোপ্রসেসরের হার্ডওয়্যারের ল্যাবে এটা আমাদের লাগবে। সো এই ইন অ্যান্ড আউট এটা আমাদের লাগবে। যে ইন অ্যান্ড আউট এর AX ছাড়া ইন আউট হবে না। বি কেয়ারফুল, অন্য কোনো রেজিস্টার দিয়ে আপনারা এই ইন আউট করতে পারবেন না। ইন করলে পারে ডাটা, যদি 8 বিটের ডাটা হয়, ইট উইল বি ইন AL রেজিস্টার, নট ইভেন AH। অন্য কোনো রেজিস্টারই তো যাবেই না, AH ও যাবে না। ইন বললে 8 বিট ডাটা AL এ চলে যাবে অটোমেটিক্যালি, 16 বিট ডাটা হলে AX এ। সিমিলারলি আউট যদি বলেন, আউট করতে হলে ডাটা AL থেকে আউট, AL অথবা AX, ডিপেন্ডিং on whether the data is 8 bit or 16.
এএল এএক্স ছাড়া অন্য কেউ ডাটাকে আউট করতে পারে না। অতএব এটা এএক্স এর আমাদের স্পেশাল কিছু কাজ আছে। আর এটা আগেই যখন বলেছিলাম যে আমরা স্যার এএক্স কে আরেক দুইভাবে স্যার জি, হ্যালো, কি বললেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আরেকবার রিপিট করবেন স্যার। আচ্ছা, কি ইন আউট নাকি পুরোটাই? স্যার ইন আউট স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ইন যখন করবো আমরা বাইরে থেকে যখন ভ্যালু করে নেব, প্রোগ্রামে তো আপনাদের ওই যে দেখেছি আইও ফ্যাসিলিটিস আমাদের থাকতেই হবে, ইন করতে হবে, আউট করতে হবে ডাটা। তো ইন করতে গেলে আমাদের মাইক্রোপ্রসেসর লেভেলে যখন চিন্তা করবো, তখন ইন করতে হলে আমাদের এই অ্যাকুমুলেটর মাস্ট বি ডাটা এসে অ্যাকুমুলেটরে জমা হবে। ইন বললেন কোথা থেকে আসবে সেই অ্যাড্রেস বলে দেবেন আপনি, যে কোথা থেকে ইট কুড বি আইও, এনি আইও ডিভাইস। আইও ডিভাইসের অ্যাড্রেস বলে দিলে সেখান থেকে ডাটা এসে ইট মাস্ট বি ইন দ্য অ্যাকুমুলেটর, নো হোয়ার এলস, অন্য কোথাও যাবে না। অ্যাকুমুলেটরের কোথায় থাকবে তাও ডিপেন্ড করছে, ডাটা যদি 8 বিটের হয় তাহলে এই ডাটা এএল এ থাকবে, নট ইভেন এইচ। ডাটা 8 বিট হলে এএল এ চলে যাবে অটোমেটিক্যালি, ডাটা 16 বিট হলে পুরা এএক্স মিলে ডাটা। তো আপনি এখান থেকে ডাটা, এক মিনিট, যাকে রিকোয়েস্ট করছেন রেকর্ড করার পারমিশন দিয়ে দিয়েছি। আচ্ছা, তো তাহলে ডাটা আমি ইন যখন করব তখন ডাটা উইল বি আইদার ইন এএল অর এএক্স ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ডাটা। Data will not go anywhere else except AL or AX. Clear? আউটের ক্ষেত্রেও তাই, আমি যখন আউট করতে চাইবো তখন ডাটা মাস্ট রিসাইড ইন AL or AX ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ ডাটা। 8 বিট ডাটা অথবা 16 বিট ডাটা। এবং আউটের পরে আমরা লিখবো ইনস্ট্রাকশনটা অনেকটা দেখিয়ে দিয়ে আউট AL অথবা AX লিখবো, এইখানে আমি অ্যাড্রেস বলবো যে কোথায় পাঠাতে হবে। তাহলে এল বা এক্স এর যে ডাটা আছে সেটা ওই অ্যাড্রেসে চলে যাবে, ওই পোর্টে চলে যাবে। সো দ্যাট উইল বি অ্যান আউটপুট অপারেশন। ক্লিয়ার? ওকে, আসেন বেজ রেজিস্টার আগেই বলেছি, বেজ ইন্ডেক্স রেজিস্টার, এটাও আমরা, এটা একটা ডাটার অফসেট রাখার জন্য আমরা যে সেগমেন্ট অফসেট বললাম, এই অফসেটটা সাধারণত আমরা এই রেজিস্টারে রাখি। কাউন্ট রেজিস্টার, কালকে যেমন বলছিলাম যে স্পেশালি একটা মাল্টিপারপাস রেজিস্টার, বাট ইট হ্যাজ সাম স্পেশাল অপারেশন অ্যাজ ওয়েল, যেমন রিপিট, লুপ, এই জাতীয় জিনিসগুলো, শিফট বা রোটেট, এই জাতীয় জিনিসগুলো আমাদের কাউন্ট রেজিস্টারকে ব্যবহার করতেই হবে। কাউন্ট রেজিস্টার ব্যবহার ছাড়া আমরা লুপ ইনস্ট্রাকশন কাজ করাতে পারবো। লুপ আমরা হয়তো করাতে পারবো অন্যভাবে, বাট নট ইউজিং দ্য লুপ। আমরা হয়তো জাম্প বা ই ব্যবহার করে, গো টু ব্যবহার করে লুপ করাতে পারি, যে আমাদের কোড শেষ হলো সেখান থেকে আবার জাম্প করে উপরে গেলাম বা গো টু বলে উপরে একটা অ্যাড্রেস দিলাম, তাহলে আমরা লুপ করাতে পারি। কিন্তু লুপ ইনস্ট্রাকশন ব্যবহার করতে হলে সিএক্স উইল কাউন্ট যে হাউ মেনি টাইমস ইউ হ্যাভ টু লুপ, সেই ভ্যালুটা আমরা সিএক্স রেজিস্টারে দিয়ে দেবো, তারপরে লুপ বললে সে ততবার লুপ করবে। ঠিক আছে? অতএব কাউন্ট রেজিস্টারের একটা স্পেশাল কাজ হচ্ছে টু মেনটেন দ্য রিপিট বা লুপ বা শিফট, রোটেট, এই জাতীয় ইনস্ট্রাকশনের নাম্বার অফ রিপিটেশন বা নাম্বার অফ লুপিং, নাম্বার অফ শিফটিং, রোটেটিং, এই হিসাবগুলা সিএক্স রেজিস্টার রাখে। আমি যদি অনেক বড় লুপ করি, 16 বিটের লুপ করি, তাহলে সিএক্স কাজে আসবে। আমি যদি ছোট্ট লুপ করি তাহলে সিএল উইল বি এনাফ, 8 বিট ডাটা দিয়েই আমি লুপ করতে পারবো। সো এগেন এটা সিএইচ সিএল দুইভাবে আমি পাবো। সিএক্স জেনারেলি মাল্টিপারপাস রেজিস্টার, এখানে আমাদের এই ডাটা থাকে সাধারণত, তবে এটার স্পেশাল কাজ আগেই যেমন বললাম মাল্টিপ্লিকেশন ডিভিশনে এটা স্পেশাল পার্টিসিপেশন। স্ট্যাক পয়েন্টার, আগে যদি বলেছি যে স্ট্যাক পয়েন্টার যদিও আর বলছি যে ইন্টেল 11 স্পেশাল মাল্টিপারপাস রেজিস্টার, কিন্তু আমি যেটা বলেছি আপনাদের যে আমি এই ব্যাপারে একটু দ্বিমত পোষণ করি, কারণ এটাকে আমি যদি মাল্টিপারপাস বা জেনারেল পারপাস রেজিস্টার হিসাবে ব্যবহার করি, আই উইল লুজ দ্য ট্র্যাক অফ দ্য টপ অফ দ্য স্ট্যাক।
টপ অফ দ্য স্ট্যাক কোথায় আছে, আপনি সেটা হারিয়ে যাবে, আমার কাছে আর কোনো হিসাব থাকবে না। সো দেন ইউজিং দ্য স্ট্যাক উইল বি এ প্রবলেমেটিক। সো আমরা এটাকে যদিও বলা হচ্ছে মাল্টিপারপাস, হ্যাঁ আবার বলছি, গত ক্লাসে বলেছি, আজকেও আবার বলছি, যে আপনি যদি স্ট্যাক আপনার প্রোগ্রামে একদমই ব্যবহার না করেন, then you can use it as a simple register, সে ব্যাপারে কোনো সমস্যা হবে না। কিন্তু if you have stack to maintain, if you have stack to regulate, then do not use SP as a multi-purpose or general purpose register. BP বেস পয়েন্টার, আমরা এটাতে মেমোরিতে ডাটা অ্যাড্রেস করার জন্য ব্যবহার করি, 16-bit রেজিস্টার। ডিএস আগেই বলেছি ডেস্টিনেশন, আমরা যদি স্ট্রিং অপারেশন করতে চাই, কপি করতে চাই, মুভ করতে চাই, তাহলে আমরা ডিআই এবং এসআই কে ব্যবহার করি সোর্স এবং ডেস্টিনেশনের একটা সেটা ক্লাস রেজিস্টার, স্পেশাল পারপাস রেজিস্টার। এটা হচ্ছে আমাদের ক্লাসে দেখাচ্ছিলাম, এবিজিবি দেখিয়েছে, আজকে দেখেন ক্লিয়ার দেখতে পান কিনা। দিস ইজ দ্য 16-bit ফ্ল্যাগ রেজিস্টার। হলুদ গুলো হচ্ছে আনইউজড, আনডিফাইন্ড বা আনইউজড ফ্ল্যাগ রেজিস্টার। লাল গুলোকে আমরা বলছি স্ট্যাটাস ফ্ল্যাগ। দুই ধরনের আমরা বলবো, যে একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে কন্ট্রোল। স্ট্যাটাস মানে হচ্ছেন যে তার অবস্থা কি বলে দেয়, যেমন অ্যারিথমেটিক অপারেশন করার পরে তার কোনো ক্যারি আছে কিনা, তার রেজাল্টটা জিরো হলো কিনা, তার সাইনটা কি আছে, পজিটিভ না নেগেটিভ, whether there is any overflow from this arithmetic operation, এই জাতীয় জিনিসগুলো স্ট্যাটাস। আচ্ছা, এখানে আমাদের 6টা স্ট্যাটাস ফ্ল্যাগ আছে আর 3টা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ আছে। এগুলোকে দিয়ে আমরা প্রোগ্রামের ফ্লো অফ দ্য প্রোগ্রাম ক্যান বি কন্ট্রোল উইথ দ্য হেল্প অফ দিস থিং। অবশ্য ফ্লো অফ দ্য প্রোগ্রাম আমরা এটা দিয়ে কন্ট্রোল করতে পারি ক্যারি ফ্ল্যাগ। তো এটা হচ্ছে ফ্ল্যাগের রেজিস্টারের একটা ওডিআইটি, সাইন, জিরো, অক্সিলারি, প্যারিটি, ক্যারি। এগুলা গত ক্লাসেও বলেছে, আজকে আর একটু দেখি। আমি এইখানে একটা আমার এই স্লাইডে দেখবেন, এইখানে আমি একটা দিয়েছি এস অর সি। এস মিনস স্ট্যাটাস ফ্ল্যাগ, সি মিনস ক্যারি ফ্ল্যাগ। সর্বত্রই পাবেন যে ক্যারিকে তারা বই পুস্তকে সবাই বলছে যে দিস ইজ এ স্ট্যাটাস ফ্ল্যাগ, কিন্তু আমি এখানে সি যোগ করে দিয়েছি, কারণ উইথ দ্য হেল্প অফ দ্য ক্যারি ফ্ল্যাগ উই ক্যান কন্ট্রোল দ্য ফ্লো অফ দ্য প্রোগ্রাম অ্যাজ ওয়েল। তো আমার মতে এটা বোথ স্ট্যাটাস অ্যান্ড কন্ট্রোল ফ্ল্যাগ। তো যেমন কালকে বলেছিলাম যে আমরা আফটার এনি অ্যারিথমেটিক অপারেশন, এডিশন অর সাবট্রাকশন, ক্যারি ফ্ল্যাগ উইল বি সেট অর রিসেট অটোমেটিক্যালি। যদি কোনো ক্যারি থাকে তাহলে, বা কোনো বড় থাকে তাহলে এটা সেট রিসেট হবে, না থাকলে এটা জিরো থাকবে। আমরা যেহেতু এটা কন্ট্রোল ফ্ল্যাগ, আমরা জোর করে এটাকে সেট বা রিসেট করতে পারি উইদাউট এনি অ্যারিথমেটিক অপারেশন। সেই জন্য আমাদের দুটো ইনস্ট্রাকশন আছে, এসটিসি সেট ক্যারি ফ্ল্যাগ, ক্লিয়ার ক্যারি ফ্ল্যাগ। আরো একটা ইনস্ট্রাকশন আছে আমাদের, কমপ্লিমেন্ট ক্যারি। আমি এটাকে সেট বা রিসেট কিছু করতে চাচ্ছি না, ক্লিয়ার করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখন যা আছে তার কমপ্লিমেন্ট করব, ইনভার্ট করব। তো দিস ইজ দ্য কমপ্লিমেন্ট ক্যারি ফ্ল্যাগ। এই তিনটা ভাবে আমরা ক্যারি ফ্ল্যাগকে কন্ট্রোল করতে পারি, এবং ক্যারি ফ্ল্যাগকে কন্ট্রোল করে আমরা আমাদের প্রোগ্রামকে প্রোগ্রাম ফ্লোকে পারি। এটা আমরা নিচের ল্যাবেও, মাইক্রো প্রসেসর ল্যাবেও করবো। তারপরে আপনার আবরার স্যারের সাথে যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করবো তখন আমরা এগুলা ব্যবহার করব। প্যারিটি কতদিন যেমন বলছিলাম যে প্যারিটি একটা স্ট্যাটাস ফ্ল্যাগ, এটা আপনাদের ভ্যালু আছে অ্যাকুমুলেটরে, সেখানে প্যারিটি কি আছে, ইভেন প্যারিটি না অড প্যারিটি, সেটা এখানে ইন্ডিকেট করে ফ্ল্যাগটাকে। এই ফ্ল্যাগটা যদি জিরো থাকে তাহলে আমরা বুঝবো অড প্যারিটি, ফ্ল্যাগটা যদি 1 থাকে তাহলে আমরা বুঝবো যে ভ্যালু কন্টেন্টস ইভেন প্যারিটি। এটা আগেকার দিনে খুব ব্যবহার করা হতো, গতকাল যেমন বলেছি, এখন আর এটা আমরা খুব ব্যবহার করি না। অক্সিলারি ফ্ল্যাগ আগের মতোই আমরা বলেছিলাম যে আমরা বিসিডি অপারেশনে এটা ব্যবহার করি, তাছাড়া এটা এখন বিসিডি আমরা খুব একটা ব্যবহার করি না, ফলে এটাকে আমরা ব্যবহার করি। জিরো ফ্ল্যাগ, অ্যাকুমুলেটরে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা জিরো পেলে এক্সিডেন্ট স্ট্যাটাস ফ্ল্যাগ। তো রেজাল্টিং জিরো হলে Z1 হবে, কেয়ারফুল, রেজাল্ট জিরো হলে Z1 হবে। 1 মানে হচ্ছে ইয়েস দ্য ভ্যালু ইজ জিরো, আর Z0 ফ্ল্যাগটা জিরো মানে হচ্ছে নো দি ভ্যালু ইজ নট জিরো। সাইন ফ্ল্যাগ, এই ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ
ওয়ান মানে হচ্ছে নেগেটিভ, যদি সাইন ফ্ল্যাগ ওয়ান হয় আমরা যেমন জানি যে এমএসবি ওয়ান হতে পারি, দ্য ভ্যালু ইজ নেগেটিভ, সেইটাই সাইন ফ্ল্যাগ ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য এমএসবি of the accumulator, but the MSB যদি 1 হয়, the value is negative, so MSB যদি 0 হয়, the value is positive. This is purely a status. ট্রেস বা ট্রাপ ফ্ল্যাগ, যেটা আমরা বলেছিলাম যে আমরা যদি স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করতে চাই তাহলে এই ফ্ল্যাগটাকে আমরা সেট বা রিসেট করে দিতে পারি, দিস ইজ এ কন্ট্রোল ফ্ল্যাগ। এটাকে সেট বা রিসেট করে দিয়ে আমরা প্রোগ্রাম ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি, যে program will continue continuously or it will interrupt after each execution of each instruction. সেটা আমরা এখানে ঠিক করে দিই। ইন্টারাপ্ট ফ্ল্যাগ, আইপি ফ্ল্যাগ, যেটা আইএফ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, এটাকে আমরা সেট করে দিয়ে আইএফ যদি 1 করে দিই তাহলে আমরা মাইক্রোপ্রসেসরকে বলে দিচ্ছি যে ইউ শুড অ্যাকসেপ্ট এনি সর্ট অফ ইন্টারাকশন ফ্রম দ্য এক্সটার্নাল সোর্সেস। আর আমরা যদি সামহাউ এটাকে 0 করে দিই তার মানে হচ্ছে যে নো, ইউ শুড নট entertain any sort of interruption, you do your own job, no interruption will be entertained. তো এটা যেহেতু আমরা এক্সটার্নালি সেট রিসেট করতে পারি, ফলে এটা যদি আমাদের ইনস্ট্রাকশন আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সেটে, সেটা হচ্ছে এসটিআই সেট ইন্টারাপ্ট ফ্ল্যাগ অথবা ক্লিয়ার ইন্টারাপ্ট ফ্ল্যাগ, এটা দিয়ে আমরা এটাকে সেট রিসেট করতে পারি। ডিরেকশন ফ্ল্যাগ, এগেন ইট ইজ এ কন্ট্রোল ফ্ল্যাগ। কন্ট্রোল ফ্ল্যাগে হচ্ছে আমাদের যে গতকাল যেমন বললাম যে আমরা যখন কপি করি তখন আমাদের ডিরেকশন অফ দ্য কপি ইনক্রিমেন্টাল অর ডিক্রিমেন্টাল, এইটা আমরা এখানে বলে দিতে পারি। তাহলে ইট উইল অটো ইনক্রিমেন্ট অর অটো ডিক্রিমেন্ট মোডে যাবে, মেমোরি অ্যাড্রেস উইল বি অটোমেটিক্যালি ইনক্রিমেন্টেড অর ডিক্রিমেন্টেড ফ্রম দ্য গিভেন অ্যাড্রেস। সেই ডিরেকশন আমরা এটা বলে দিতে পারি ডিরেকশন 1 মানে ডিক্রিমেন্ট, ডি যদি 0 করে দিই তার মানে it will be incremented. So যেহেতু আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, so there are instruction std and cld to save or clear the data. Overflow flag, আগে আমরা বলেছি ডিএলবি তে শিখেছেন আপনারা যে there could be overflow after an arithmetic operation, এবং সেই অপারেশন হলে এটা স্ট্যাটাস ফ্ল্যাগ পিওরলি, it will be set after any arithmetic operation or reset to indicate whether there is an overflow or no overflow is there. So আমরা এটা দেখে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে পারি। আগে যেগুলো দেখালাম ওইগুলো হচ্ছে আমাদের এক্সিকিউশন ইউনিটের রেজিস্টার ছিল। এখন আসেন আমাদের বাস ইন্টারফেস ইউনিটের রেজিস্টার। সেখানে আমাদের 5টা রেজিস্টার আছে, কোড সেগমেন্ট রেজিস্টার, ডাটা সেগমেন্ট রেজিস্টার, এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার, স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার, আর একটা আছে ইনস্ট্রাকশন পয়েন্ট। এই জিনিসগুলো আমরা আবার একটু দেখে নিই। সেগমেন্ট রেজিস্টার আগেই বলেছি যে সেগমেন্ট আমরা ইন্টেল সেগমেন্ট অফসেট কনসেপ্টে কাজ করে। সো ইচ সেগমেন্ট রেজিস্টার কন্টেন্টস দ্য ইনিশিয়াল অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট। ডাটা সেগমেন্ট আমরা সাধারণত মেমোরিতে ডাটা এক জায়গায় রাখবো, কি বলে কোড এক জায়গায় রাখছি, স্ট্যাক এক জায়গায় রাখি, মেমোরির আলাদা আলাদা লোকেশনে। সো প্রত্যেকের শুরুটা কোথায় সেই অ্যাড্রেসটা সেগমেন্ট রেজিস্টারে রাখা। কোড সেগমেন্ট এটার সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 64K, বিকজ অল দ্য রেজিস্টার্স আর 16-bit রেজিস্টার, সো এদের ম্যাক্সিমাম সাইজ 64K। এবং এখানে আমরা কোডের স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেকশন হোল্ডিং কোড এটা আমরা এখানে লিখে রাখবো। ডাটা সেগমেন্ট সেই একইভাবে 64K হতে পারে ম্যাক্সিমাম সাইজ, এবং ডাটা কোথা থেকে শুরু সেই ঠিকানাটা এখানে লেখা আছে। এক্সট্রা সেগমেন্ট আমি কালকেই বলেছিলাম যে আমাদের যদি মোর ডাটা লাগে, মোর দ্যান 64K কোড সাইজ, ইফ দ্য কোড সাইজ ইজ মোর দ্যান 64K, অথবা ইফ দ্য সেগমেন্ট স্ট্যাক ইজ অলসো মোর দ্যান 64K, তখন আমরা এই এক্সট্রা সেগমেন্টটাকে তাকে হেল্প করার জন্য ব্যবহার করতে পারি। And that is why they give the name extra segment. So it has no specific job, it is extra to help the other 3 specific segments. Stack segment গতকালই বলেছিলাম। ইনস্ট্রাকশন পয়েন্টার, এটা ভালো করে খেয়াল করেন
যখন বলেছি আজকে আবার বলে দিচ্ছি, the start pointer always point to the next instruction to be executed. Next instruction, not the current instruction. আমরা এখান থেকে দেখতে পারবো যে নেক্সট ইনস্ট্রাকশন কোথায় যাচ্ছে। বিশেষ করে আমরা যখন জাম্প বা হল করব তখন ঠিক মতো জায়গা মতো গেছে কি না সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি যে নেক্সট ইনস্ট্রাকশন কোথায় যাবে। আমি জাম্পের যে ঠিকানা বলেছি সেখানে জাম্প করার জন্য সে রেডি কিনা, অথবা আমি যাকে ডাকতে বলেছি কল করছি যে অ্যাড্রেস থেকে সেই অ্যাড্রেস আইপিতে এসছে কিনা, তাহলে আমি বুঝবো যে জাম্প বা কল ঠিক মতো হচ্ছে, তাহলেই বুঝতে হবে সমস্যা। তো আইপি দেখে আমরা এই জিনিসগুলো করতে পারি। আইপি অলওয়েজ পয়েন্টস টু দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। 8086 এর যে 40টা পিন আছে, 40টা পিনে কি কি সিগন্যাল আছে না আছে সেইগুলা আমরা এখন দেখব। এতক্ষণ গত ক্লাসের কিছু রিপিটেশন গেল, আজকে আমরা নতুন জিনিস শুরু করছি। এখানে যেমন আছে ব্রেভ বইতে পাবেন, বকিপুজ্জামানে পাবেন, ইন্টেল ডাটা শিটে আছে। এই হচ্ছে 40টা পিন, 2 রোতে থাকে। আপনারা যদি ওই যে ডিএলডিতে যে র্যাপ করেছেন আইসিপি একটু খেয়াল করেন, আমরা 1 থেকে শুরু করে 20, তারপরে এই থেকে 21 থেকে 40। এই হচ্ছে আমাদের 40টা পিন, যেটা আগেই বলেছি যে এটা একটা 40 পিনের আইসি। তা আমরা প্রথম দেখছি যে কি কি পিন, কোন পিনে কি দেওয়া আছে। পিন নাম্বার আপনাদের মুখস্থ করার কোনো দরকার নাই, যে কোন পিনে কি আছে। আপনাদের যেটা মুখস্থ রাখতে হবে, জানতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য সিগন্যালস অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু উইথ দি সিগন্যাল, আর হোয়াট দ্য সিগন্যাল আর সাপোজ টু ডু। এইটা আপনাকে অবশ্যই জানতে হবে। কোন পিনে আছে আমাকে যদি এখন জিজ্ঞেস করেন, এই এতকাল আমি পড়াচ্ছি, আমি এখনো বলতে পারবো, কারণ ইট ইজ ইমম্যাটেরিয়াল। আমার কাছে এটা একটা অর্থহীন জিনিস মনে রাখা। আপনার যখনই হার্ডওয়্যারে কাজ করবেন, আপনি ডাটা বুক নিয়ে বসবেন, কোন পিনে কি আছে, আপনার এই সিগন্যালটা দরকার, কোন পিনে গেলে পাবেন, ডাটা বুক দেখে সেই পিনের সাথে কানেকশন দিবেন, আপনি সিগন্যাল পেয়ে যাবেন। সো ট্রাই টু রিমেম্বার দ্য সিগন্যালস অ্যান্ড হোয়াট ডু ইট ডাজ, নট দ্য পিন। এখানে আমি জাস্ট পিন নাম্বার গুলো দেখাচ্ছি আপনাকে এই কারণে যে আমার নিজের সুবিধা, যে আমি whether I am missing any pin or any signal, so আমি পিন নাম্বার দিয়ে সবগুলোতে এইভাবে দেখাচ্ছি। তো প্রথমে আসেন পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই দেখেন পিসিসি একটা আছে, মজার ব্যাপার হচ্ছে গ্রাউন্ড দেখেন 2। আপনারা যে ডিএলডিতে কাজ করেছেন সেখানে কি দেখেছেন, একটা বিসিসি একটা গ্রাউন্ড, 2টা গ্রাউন্ড ছিল। এখন 2টা দেখে যদি খাপ দিয়ে যান তাহলে সাবধান করে দিই, যখন পেন্টিয়ামে যাবেন তখন 10-20টা গ্রাউন্ড দেখতে পাবেন, একাধিক বিসিসি দেখতে পাবেন। এর কারণ একটাই, তারা বলেছে যেটা ইঞ্জিনিয়ারিং থেকে পাওয়া যায়, ইন্টেল এই কারণে এটা ব্যবহার করেছে, সেটা হচ্ছে যে এই ভিতরে তো প্রচুর ট্রানজিস্টর আছে, কয়েক হাজার ট্রানজিস্টর আছে। তা আমরা যদি গ্রাউন্ড লাইনটা টেনে লম্বা করতে থাকি, একটাই গ্রাউন্ড লাইন দিতাম, তাহলে এইটা একটা টেনে লম্বা একটা লাইন হতো। এবং লম্বা লাইনের একটা হচ্ছে যে এক মাথা থেকে আরেক মাথা নিয়ে টেনে নিয়ে যাওয়া, কারোর সাথে কোনো কনফ্লিক্ট না করে, এটা যেমন একটা সমস্যা, তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি যদি একটা তার, এটা আপনাদের এইভাবে করানো হয় না, ইলেকট্রিক্যালের বন্ধুদের কাছে জেনে নিতে পারবেন, ওদের যারা মাইক্রোওয়েভ পড়ে, অ্যান্টেনা পড়ে, সেই অ্যান্টেনা হচ্ছে, অ্যান্টেনা কত বড় হবে সেটা নির্ভর করে কত ফ্রিকোয়েন্সিতে সে কাজ করে। এখন আমরা যেহেতু হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করছি, মেগাহার্টজে কাজ করছি, অতএব আমাদের অ্যান্টেনার সাইজ হবে, একটা অঙ্কের হিসাব আছে আপনার 1/4 অফ দ্য ওয়েভলেন্থ। মেগাহার্টজ হলে পারে লাইটের ভেলোসিটিকে এই মেগাহার্টজ দিয়ে ভাগ দিলে ওয়েভলেন্থ পাবেন, ওয়েভলেন্থের 1/4 করলে পারে অ্যান্টেনা সাইজ। দ্যাট সাইজ অফ অ্যান্টেনা উইল রেডিয়েট, স্টার্ট রেডিয়েশন। বুঝছেন? এখানে যদি এরকম লম্বা তার আমরা টেনে নিয়ে যাই, সো ইট মাইট বি দ্যাট ইট উইল স্টার্ট রেডিয়েশন। এই রেডিয়েশনটাকে মিনিমাইজ করার জন্য, অ্যান্টেনার সাইজটাকে ছোট করার জন্য পুরো গ্রাউন্ড যতগুলো লাগবে এটাকে 2 ভাগ করে ফেলা হয়েছে। অথবা একটা তার লম্বা হচ্ছে, এক মাথা থেকে টেনে পুরো সার্কিট যদি আমি ঘোরাতাম তাহলে অনেক লম্বা তার হয়ে যেত। সেই জন্য এখানে এরা 2টা গ্রাউন্ড ব্যবহার করছে। So be careful, both the grounded must be connected.
আপনি যদি মনে করেন গ্রাউন্ড তো স্যার একটা দিয়েছে আবার দেন, তাহলে কিন্তু আপনার চিপ কাজ করবে। অল দ্য ভিসিসি, যেখানে যদি একটা আছে, আমি ভবিষ্যতের জন্য বলে দিচ্ছি, all the VCCs and all the grounds must be connected. Otherwise, the chip will not function properly. So this is our power supply. আমরা next signal দেখতে চাই অ্যাড্রেস ডাটা। এটা আগে আমি বলেছিলাম যে মাল্টিপ্লেক্স আছে, এখানে দেখেন A2 লেখা আছে, দ্যাট মিনস অ্যাড্রেস অ্যান্ড ডাটা। এই অ্যাড্রেস অ্যান্ড ডাটা 0 থেকে শুরু হয়েছে, এখানে বাই ডিরেকশনাল, বিকজ ডাটা মাস্ট বি বাই ডিরেকশনাল। Supply, that power supply is in there going into the chip, but this direction is right direction. Address is going out, এখানে দেখেন this is only address, এই চারটা লাইন, this is only address, so they are all outgoing, but this contains data as well, so this is by direction. এখানে 1 থেকে 14 এবং এখানে 15, মানে 16টা অ্যাড্রেস ডাটা লাইন এখানে আছে আর 4টা অ্যাড্রেস লাইন এখানে আছে। এরা মাল্টিপ্লেক্স, দে আর ক্যারিং বোথ অ্যাড্রেস অ্যান্ড ডাটা। এই চারটাও দেখেন মাল্টিপ্লেক্স, দে আর taking address as well as some status signal. Status is means for status, 3 to 6 status signal. S0 to S2 এটা আমরা অন্য জায়গায় দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের অ্যাড্রেস এবং ডাটা। এই পিনগুলোতে থ্রু আমাদের অ্যাড্রেস যাওয়া আসে, ডাটা যাওয়া আসে। এখানে যেমন A16 to A19 also carry status ক্লকস। এইখানে এরপর আমাদের কন্ট্রোল, দিস ইজ দ্য কন্ট্রোল সিগন্যাল। এরপরে যা আসবে সব আমাদের কন্ট্রোল সিগন্যাল। এটা হচ্ছে প্রথম কন্ট্রোল সিগন্যাল, হচ্ছে ক্লক। কাজ করতে হলে, সিনক্রোনাইজ করতে হলে আমাদের ক্লক। ইন্টারেস্টিংলি, যে এখানে এত বেশি সার্কিটরি ছিল যে তারা যখন এইচসি ডিজাইন করেছে, তারা অন চিপ ক্লকের ব্যবস্থা করতে পারে। তারা বলেছে তোমাদের এক্সটার্নাল চিপ থেকে ক্লক সাপ্লাই নিতে হবে। So this pin will take the clock into the chip. এখানে ক্লক পাবে, বাইরে থেকে আপনি একটা ক্লক সাপ্লাই দিবেন, দিলে সেই ক্লক অনুযায়ী সে কাজ করবে। আগে আমরা যেমন দেখলাম যে রিকোয়ার্স এ ক্লক অফ 5 to 10 মেগাহার্টজ, তাহলে এখানে এক্সটার্নালি আপনাকে সেই ক্লক সাপ্লাই দিতে হবে, নট লেস দ্যান 5, নট মোর দ্যান 10। 5 to 10 মেগাহার্টজের একটা ক্লক চিপে সাধারণত বলা থাকে যে হোয়াট ক্লক ইট ইজ এক্সপেক্টিং, আপনাকে সেই ক্লক অনুযায়ী এখান থেকে একটা এক্সটার্নাল ক্লক সার্কিট বানিয়ে সেখান থেকে এখানে ক্লক সার্কিট দিতে। ক্লকের ব্যাপারে একটা মজার জিনিস আছে, যে ক্লকে আমরা এটা হচ্ছে সিস্টেম ক্লক। আমরা এরকম দেখাই যে ক্লক হচ্ছে আমাদের সময় লো থাকে, কিছু সময় হাই থাকে, কিছু সময় লো থাকে, কিছু সময় হাই থাকে, তাই? তো আমরা ক্লক সাধারণত আপনারা যখন বিএলডিতে পড়ছেন, তো এখান থেকে শুরু করে হাই লো, সাধারণত হাই লোটা আমরা ইকুয়াল দেখিয়ে থাকি। এটাকে আমরা বলি ডিউটি সাইকেল। যখন বলি এটা ডিউটি সাইকেল হচ্ছে 50%, হাই divided by total time, high time divided by total, এটা হচ্ছে ডিউটি সাইকেল। এটা যেহেতু ইকুয়াল, তো এখানে আমরা বলছি 50%। কিন্তু ইন্টেলের একটা মজার জিনিস হচ্ছে যে ইন্টেল এক্সপেক্ট এ ডিউটি সাইকেল অফ 33%, not this wave in the Blackboard, rather this wave. Most of the time it will be low, 1/3 of the time, 2/3 will be low, 1/3 will be high. ফলে এখান থেকে এইখান পর্যন্ত আসলে আপনি একটা ক্লক সাইকেল পাচ্ছেন, যার ডিউটি সাইকেল হবে 1/3। যেহেতু 1 হাই আসছে, 3 হচ্ছে টোটাল, সো 1/3, 33% ক্লক। এটা 86 এর জন্য নেসেসারি। আপনি যদি আদার দেন 33% ক্লক সাইকেল অ্যাপ্লাই করেন, then it might not work.
তো ক্লকের পরে আমরা যে সিগন্যালটা দেখবো সেটা হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট আগে আপনাদের বলেছি যে ইন্টারাপ্ট নেসেসারি। তো 8/6 আমরা দুই ধরনের ইন্টারাপ্ট দেখব এই দুইটা পিনে, একটা হচ্ছে NMI আর একটা হচ্ছে INTR। ইন্টারাপ্ট পিন, এই দুইটা পিনের মধ্যে পার্থক্য আছে যেটা, INTR হচ্ছে আমরা বলি নর্মাল ইন্টারাপ্ট। ওই যে আপনি আপনাদের ইন্টারাপ্ট বাগ দেখিয়ে আসলাম, ইন্টারাপ্ট ক্যান বি কন্ট্রোল, দ্যাট ইজ ফর দিস ওয়ান অ্যাপ্লিকেশন। মানে ওই পিনটা দিয়ে এইখানকার দেখেন ইন্টারাপ্ট ইজ ইনগোয়িং, প্রসেসর বাইরে থেকে সিগন্যাল পাবে, বাইরের কেউ তাকে ইন্টারাপ্ট করার চেষ্টা করবে। So this can be controlled, whether the processor should entertain this interrupt or ignore this. That can be controlled by that. But the name of this interrupt is non-maskable interrupt. This is the maskable interrupt. You can mask it off or you can mask it on according to your wish. You can allow the interrupt, you can not allow it. But this is non-maskable. You cannot control this one. If there is a signal here, the processor must be, the processor should entertain this. So this is known as the non-maskable. এটাকে রাখা হয়েছে ভেরি স্পেশাল কারণে, যে যখন এরকম সিচুয়েশন আসবে তখন যেন প্রসেসর অটোমেটিক্যালি রিঅ্যাক্ট করতে পারে। এটা তো আপনি ইচ্ছা করলে বন্ধ করে দেবেন। তো এইটাতে তারা এই দুই রকমের ইন্টারাপ্ট ব্যবস্থা দেখেছে, যে নন মাস্কেবল ইন্টারাপ্ট অ্যান্ড মাস্কেবল। রিসেট একটা সিগন্যাল আছে এখানে, রিসেট নাম থেকে বুঝতে পারছেন যে মাইক্রোপ্রসেসর যাই করুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, if you give a high signal here, causes the processor to immediately terminate its present activity. The signal must be high for at least 4 clock cycles. এখানে আমি যদি একটা হাই সিগন্যাল দিই, and if that signal persists for more than at least 4 clock cycles, then the processor will reset itself. If the signal is high or less than 4 clock cycles, তাহলে প্রসেসর ইন্টারাপ্টেড রিসেট হবে না, কারণ প্রসেসর তখন ভাববে যে একটা মাছি বসেছে এখানে, কোনো সমস্যা নেই, উড়ে চলে গেছে। So be careful. If you really want to reset the processor, you must give a high signal which will remain for more than 4 clock cycles, at least 4 clock cycles. Okay, so this is that. And when it resets, the processor resets, তখন আমরা দেখবো যে কোড সেগমেন্টের ভ্যালু will be FFF all automatically set, and IP instruction pointer will be 0 automatically. Karan it has been reset, so it will start from the beginning. So the IP will be 000 and CS will be F. Okay, so this is the reset signal. There is another signal, ready signal. Ready মানে হচ্ছে কি, এই একটা সিগন্যাল রাখা হয়েছে যে বাইরে যে সমস্ত মাইক্রোপ্রসেসর আগে আপনাদের বলেছি, ইট ক্যানট ওয়ার্ক উইদাউট দ্য পেরিফেরাল ডিভাইসেস। বাইরের দুনিয়ার পেরিফেরাল ডিভাইসেসের সাথে তার যোগাযোগ রাখতে হয় কাজে। And unfortunately, the peripheral devices are very, very slow than the microprocessor itself. A difference of speed can be as big as 100 times. অতএব even memory, যেটা আপনাদের সবসময় বলেছে যে memory is more or less 10 times slower than the processor. এখন প্রসেসর মেমোরিকে একটা ডাটার জন্য রিকোয়েস্ট করছে, মেমোরির সেই ডাটা খুঁজে বের করে দিতে একটু সময় লাগে। তো সেই সময়টা কি হবে, আগেই বলেছে এই যে মাল্টিপ্লেক্স এডি লাইনে প্রথমে সে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে এই অ্যাড্রেস থেকে আমাকে ডাটা খুঁজে দাও। মেমোরি থেকে সেই অ্যাড্রেসে ডাটা খুঁজে, এই ডাটা খুঁজে দাও বলার পরে নেক্সট ক্লক সাইকেলে কিন্তু এটা ডাটা বাস হিসেবে কাজ করবে, নো মোর অ্যাড্রেস বাস।
অ্যাড্রেস দেওয়ার পরেই যখন নেক্সট ক্লক সাইকেল আসবে, ইট উইল রিঅ্যাক্ট অ্যাজ এ ডাটা বাস। এবং মাইক্রোপ্রসেসর নেক্সট ক্লক সাইকেলেই যদি এখান থেকে ডাটা পড়তে চেষ্টা করে, দেন ডেফিনেটলি ইট উইল গেট এ অ্যাড্রেস। কারণ মেমোরি এখনো ডাটা খুঁজে বের করে বাসে দিতে পারেনি। তো এইটা বোঝানোর জন্য এই একটা সিগন্যাল রাখা হয়েছে, দেখেন ইনকামিং সিগন্যাল টু দ্য প্রসেসর, আউটার ডিভাইস উইল পুল দিস সিগন্যাল হাই। এটা যখন ইফ রেডি জিরো, এটা নর্মালি হাই থাকবে। ইফ ওয়ান, ইট হ্যাজ নো ইফেক্ট অন দ্য মাইক্রোপ্রসেসর অপারেশন, এটা নর্মালি হাই থাকবে। তার মানে মাইক্রোপ্রসেসর বুঝবে যে এভরিথিং ইজ অল রাইট, সে এখান থেকে ডাটা নিতে শুরু করবে। বাট যখন outer device is slow and it cannot supply the data in the proper time, তখন সে এই সিগন্যালটাকে টেনে লো করে দেবে, রেডি ইজ লো। তখন মাইক্রোপ্রসেসর ওয়েট, ওয়েল the outer device is not yet ready, so I have to wait. সে ওয়েট স্টেট তৈরি করবে, নিজে ওয়েট করতে থাকবে until this goes to 1 এটা যখন 1 হবে, তার মানে মেমোরি যখন এখানে ডাটা দেবে, দেওয়ার পরে সেই হাই করে দেবে, তাহলে প্রসেসর বুঝবে যে ওয়েল there is data on the data bus, I can take it. So this is the ready signal to interface with a slower device. Microprocessor and slower device এর একটা ইন্টারফেস রাখার জন্য এই রেডি সিগন্যালটা এখানে রাখা হয়েছে, so that it can interact with the slower device without any problem. So this is the ready signal. টেস্ট সিগন্যাল একটা আছে এখানে, টেস্টটা দেখেন অ্যাক্টিভ লো। টেস্টটা কি করবে? ইউজ বাই ওয়েট ইনস্ট্রাকশন, ইফ দ্য ইনপুট ইজ লো, ওয়েট ইনস্ট্রাকশন ফাংশন as NOP, no operation, and execution of the program continues. Otherwise processor waits in an idle state and test to be active. এটা এই রেডি আর টেস্ট অনেকটা একই রকম, যে আউটার ডিভাইস তাকে রেডি বলে, নট রেডি বলে তাকে কিছু সময়ের জন্য আটকিয়ে রাখতে পারে। টেস্টও এরকম, যে সে আউটার একটা ডিভাইস তাকে আটকিয়ে রাখতে পারে কিছু সময়ের জন্য, যে ইউ জাস্ট ওয়েট, আই এম নট ইয়েট রেডি। পার্থক্যটা পরে আর ভালো বুঝবেন, পরে দেখা। আর একটা সিগন্যাল আছে আমাদের কন্ট্রোল সিগন্যাল, রিড সিগন্যাল। নাম থেকেই বুঝতে পারছেন অ্যাক্টিভ লো সিগন্যাল। মাইক্রোপ্রসেসরে যদি রিড করতে চাই তাহলে এটা রিড সিগন্যাল দেবে আউটার দুনিয়াকে, আর যদি রাইট করতে চাই, রাইট আলাদা জায়গায় আছে, সরি আমি একসাথে বলতে চাচ্ছিলাম, ওটা এর ভিতরে কোথায় আছে আলাদা। এইটা হচ্ছে লাস্ট BHE অথবা স্ট্যাটাস 7 মাল্টিপ্লেক্স সিগন্যাল, এইটা স্ট্যাটাস 7 BHE। এইটা BHE টা আপনার বোঝার দরকার, F7 খুব একটা মাথা না কামালেও চলবে। BHE কে আমরা বলছি বাস হাই এনাফ, অনেকে বলেন ব্যাংক হাই এনাফ, যে কোনো একটাই হতে পারে, যেটা একই কথা, যে এই ধরনের হচ্ছে রেফারেন্স করে। আগে আমি এই যে দেখাচ্ছিলাম, একটা ব্যাংক আছে, একটা হচ্ছে হাই ব্যাংক, বা এটা হচ্ছে যখন ডাটা করবো, পরে দেখবো ডিটেল। আমরা যদি আউটপুট ডাটা করতে চাই এখান থেকে কি করবো, ঠিক আছে। আমি যদি এখান থেকে করতে চাই তাহলে আমাকে এই BH সিগন্যালটাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে এই একটা অ্যানাবল হবে, তখন এখান থেকে ডাটা বাইরে করতে। আমরা ডাটা কোথা থেকে করতে চাচ্ছি তার উপরে নির্ভর করে আমাদের এই ব্যাংক অ্যানাবল করতে হতে পারে, এটার জন্য এই একটা সিগন্যাল রাখা হয়েছে। এবং এটা দেখেন আউটগোয়িং, মাইক্রোপ্রসেসর ওই ব্যাংকটাকে অ্যানাবল করার জন্য সিগন্যাল পাঠাবে, যে you should give the data output from this bank. মিন ম্যাক্স বলে একটা সিগন্যাল আছে, ভেরি ইম্পর্টেন্ট সিগন্যাল, এটা মাথায় রাখেন। দিস ইজ ফর মিনিমাম অথবা ম্যাক্সিমাম। মাইক্রোপ্রসেসর দুইটা মোডে থাকে, 86 স্পেসিফিক, সেই দুইটা মোডকে আমরা বলি মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোড। এই দুটা মোডের পার্থক্য কি সেটা আপনাদের বুঝতে হবে। পরীক্ষায় আসলে আপনারা নিজের মনের মাধুরী মিশিয়ে রচনা লিখতে শুরু করে দেন,
যেটা ম্যাক্সিমাম কাজ করতে পারে ওটা মিনিমাম কাজ করে ফাঁকি দেয়, এইসব না বলে মিনিমাম ম্যাক্সিমাম মোডটা বোঝাচ্ছে। মিনিমাম সিঙ্গেল প্রসেস সিস্টেম, যে সিস্টেম আমরা কথা বলছি বা যে সিস্টেম নিয়ে কাজ করছি সেখানে দেয়ার ইজ অনলি ওয়ান প্রসেসর, একটাই 8086 আছে। বাকি যে চিপগুলো আছে দে আর সাবঅর্ডিনেট টু দা প্রসেসর, তারা কেউ প্রসেসরের ইকুইভ্যালেন্ট না, প্রসেসরের সাথে কম্পিট করতে পারে না কোনো ব্যাপারেই, তারা সবসময় প্রসেসরের মুখোমুখি করবে। So there is only one 86 in the system. সাধারণত একটা ছোট প্রসেসর এটা কাজ করে, আর এইটা আমরা সেট করে দিই ওই যে ওই পিনটাতে যদি আমরা 1 সেট করি, মেইন হচ্ছে হাই, ডেসিং হচ্ছে নেগেটিভ হাই, অর্থাৎ ওই পিনটা যদি আপনি 1 সেট করে দেন তাহলে সিস্টেম বুঝবে যে ইন দিস সিস্টেম দেয়ার ইজ অনলি মি অ্যাজ দ্য বস, দেয়ার ইজ নো আদার বস লাইক মি। তো এটা হচ্ছে আমাদের মিনিমাম প্রসেস। ম্যাক্সিমাম প্রসেসর হচ্ছে মাল্টি প্রসেসর সিস্টেম। There could be more than one processor. 860 more than one থাকতে পারে, অথবা 860 equivalent প্রসেসর more than one থাকতে পারে। যেমন আমাদের কম্পিউটার সিস্টেম, এটা একটা ম্যাক্সিমাম মোডে কাজ করে, কারণ এখানে আপনার প্রিন্টার কন্ট্রোল করার জন্য বা অন্য কিছু কন্ট্রোল করার জন্য, হার্ড ডিস্ক কন্ট্রোল করার জন্য আলাদা আলাদা যে সমস্ত প্রসেসর আছে তারা মোর অর লেস ইকুইভ্যালেন্ট টু দ্য মাইক্রোপ্রসেসর ইটসেলফ, এবং তারা নিজস্বভাবে কাজ করতে পারে। অর্থাৎ এদের মধ্যে কোঅর্ডিনেশন যেন হয়, ঝগড়াঝাটি যেন না হয়, কেউ যেন নিজেকে একমাত্র বস না ভাবে, সেই জন্যে আমরা যখন এই পিনটাকে জিরো করে দেব, গ্রাউন্ডেড করে দেব, তখন মাইক্রোপ্রসেসর বুঝবে যে এই সিস্টেমে আমার ইকুইভ্যালেন্ট আরো কেউ না কেউ আছে, অ্যাটলিস্ট ওয়ান ইজ দেয়ার ইকুইভ্যালেন্ট টু মি, কুড বি মোর দ্যান, এবং তখন তারা মিলেমিশে কাজ করার চিন্তা ভাবনা করবে, এবং কিভাবে কাজ করতে হয় সেটা তারা জানে, তখন সেটা সেইভাবে কাজ করবে। তো ম্যাক্সিমাম মোড ইজ মাল্টি প্রসেসর সিস্টেম। এটা এই না যে এই মোডে দিলে 86 আর ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কাজ করে, দিস ইজ নট দ্যাট। এখানে দেয়ার কুড বি মোর দ্যান ওয়ান প্রসেসর। সাধারণত আমরা বড় সিস্টেম হলে পারে যেখানে একটা প্রসেসর তোলাতে পারবে না, যেমন বললাম যে কম্পিউটার সিস্টেমে আমাদের আগেকার দিনে একটা প্রসেসরই কাজ করতে পারতো, এখন পারে না। বিশেষ করে যদি বড় বড় সার্ভার হয় সেখানে প্রচুর প্রসেসর, সবকিছু সামান্য। তো দিস ইজ দ্য মিন ম্যাক্সিমাম। এই পিনটা দিয়ে আমরা সেই মিন আর ম্যাক্সিমাম ঠিক করছি। দিস ইজ দ্য মিন ম্যাক্স পিন। এবং এই পিনটা দিয়ে মিন ম্যাক্স করার পরে যেটা হচ্ছে, বাকি যে পিনগুলো ছিল আমার, এই পিনগুলা, এই যে 25, 24 থেকে 31, এটা আমরা এখন পর্যন্ত কভার করিনি। এই মিনের উপরে নির্ভর করে এরা একরকম কাজ করবে, ম্যাক্সের উপরে নির্ভর করে এরা অন্য। This pin behaves differently depending on the system, whether the processor is working in a minimum mode or maximum mode. তো আমরা এখন এই কয়টা পিন আলাদা করে দেখার চেষ্টা করি। These are the pins. পিন নাম্বার দেওয়া আছে মাঝখানে, মিনিমাম মোডে এই কাজগুলো হবে আর ম্যাক্সিমাম মোড হলে সেই এই কাজ। ওকে, তো এখানে মিনিমাম মোডের কাজগুলো বলে নেই। সাধারণত আমরা মিনিমাম মোডে, মিনিমাম মোডে হচ্ছে ইন্টারাপ্ট, অ্যাকনলেজমেন্ট, অ্যাক্টিভ লো, এগুলা সব আউটগোয়িং, এটা ইনকাম। এখানে দেখেন অল আউটগোয়িং, এটা বাই ডিরেকশনাল, এটা বাই। তো এখানে ইন্টারাপ্ট অ্যাকনলেজ কি, আগে আমরা একটা পিনে দেখলাম যে পিন দিয়ে আমরা ইন্টারাপ্ট করতে পারি মাইক্রোপ্রসেসরকে। এখন মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করলে সে কি করবে? সাধারণত আমরা বলে থাকি যে মাইক্রোপ্রসেসর, আপনি যদি তাকে এন্টারটেইন করার জন্য বলে থাকেন, ওই যে ইন্টারাপ্ট ফ্ল্যাগ সেট করে দিয়ে যদি বলেন যে ইউ হ্যাভ টু এন্টারটেইন দ্য ইন্টারাপ্ট, তাহলে আমরা বলি যে ইন্টারাপ্ট আসলে সে ইন্টারাপ্টকে এন্টারটেইন করবে। এন্টারটেইন করার আগে সে যে ইন্টারাপ্ট করেছে তাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে ওয়ে your interrupt has been acknowledged, I am coming to serve you. এই কথাটার মানে
যে হাতে এবং একটু আগে বললাম যে অ্যাড্রেস বাস এবং ডাটা বাস ইজ মাল্টিপ্লেক্স। তো প্রথমে আমি অ্যাড্রেস দিচ্ছি, তারপরেই আমি ওইটাকে পরের ক্লক সাইকেলে আমি এটাকে কনভার্ট করে ফেলছি, অ্যাড্রেস ওখান থেকে সরিয়ে ফেলে এটাকে ডাটা বাসে কনভার্ট করি। এখন মেমোরি যেহেতু এটা স্লো প্রসেস, তার মেমোরিতে ডাটা খুঁজতে হলে তাকে তো ওই অ্যাড্রেসটা তার চোখের সামনে থাকতে হবে যে কোন অ্যাড্রেসের থেকে ডাটা খুঁজছে। কারণ ডাটা অ্যাড্রেস যদি আমি সরিয়ে ফেলি, মাইক্রোপ্রসেসর যদি অ্যাড্রেস সরিয়ে ফেলে, সো প্রসেস মেমোরি উইল বি অ্যাট এ লস, দেখো অ্যাড্রেসটা হারিয়ে যাচ্ছে, আমি কোথায় খুঁজছি। তো এইরকম যারা স্লো পাই তাদের জন্য একটা জিনিস হচ্ছে যে প্রসেসর অ্যাড্রেস দেওয়ার পরে এই সিগন্যালটাকে অ্যানাবল করে, অ্যাক্টিভ হয়। এই সিগন্যালটা যখন প্রসেসর অ্যানাবল করে তখন যে সমস্ত ডিভাইস গুলো তারা ওই অ্যাড্রেসটাকে তার নিজের একটা ল্যাচ করে রেখে নিজের একটা জায়গায় ওটাকে সেভ করবে। তো এই অ্যাড্রেস ল্যাচ অ্যানাবল হাই হলেই সে বুঝবে যে দিস ইজ এ ভ্যালিড অ্যাড্রেস অ্যান্ড ইট হ্যাজ টু বি কপিড ইনটু মাই ডকুমেন্ট, তা না হলে সে হারিয়ে যাবে। তো এই ALE সিগন্যালটা একটা ইম্পর্টেন্ট সিগন্যাল ফর এই ডিভাইসটি, যে অ্যাড্রেস দেওয়ার পর সে এটাকে অবভিয়াসলি হাই করবে সো দ্যাট দ্য অ্যাড্রেস উইল বি ল্যাচ বাই দ্য রিকোয়ার্ড ডিভাইস, মেমোরি হতে পারে অন্য কোনো ডিভাইস। নেক্সট DEN TTR, এই দুটো সিগন্যাল এখনকার দিনে আমরা বেশি ব্যবহার করি না। D স্ট্যান্ড ফর ডাটা, এই যে আগে যেটা বললাম প্যারিটি আমরা ব্যবহার করতাম ডাটা ট্রান্সমিশন রিসিপশনের। এখনকার দিনে আগেই বলেছি আপনাদের যে আমরা খুব একটা ডাটা ট্রান্সমিশন রিসিপশন করি না। তো ফলে হচ্ছে যে আমাদের এই দুটো সিগন্যাল এখন খুব একটা নাই। এটা হচ্ছে ডাটা অ্যানাবল, অ্যানাবল লো, একটা অ্যাক্টিভ লো দিলে ডাটা অ্যানাবল করতে বলা হয়, আর এটা ডাটা ট্রান্সমিশন হবে না রিসিপশন হবে, হাই হলে পারে ট্রান্সমিশন, লো হলে রিসিপশন। তো এই দুইটা জিনিস এখন আর আমরা খুব ব্যবহার করি না, ফলে এটা খুব একটা দরকার নাই। এইটা আগে বলে নিই। আচ্ছা, এটাই MIO, নাম থেকে বুঝতে পারছেন মেমোরি অবলিক আইও। এখন যে অপারেশন করবো রিড বা এই যেখানে বুঝতে পারছেন রাইট, রিড বা রাইট যে আমি করতে চাচ্ছি, এই রিড বা রাইটটা কোথায় করবো, মেমোরি থেকে রিড করতে চাচ্ছি নাকি আইও থেকে রিড করতে চাচ্ছি, মেমোরিতে রাইট করতে চাচ্ছি নাকি আইওতে রাইট। তো এইটা বোঝানোর জন্য ইন্টেল একটা এক্সট্রা সিগন্যাল দেবে, when this signal will be high, তাহলে সিস্টেম বুঝবে যে all this read write is meant for the memory. When this signal will be low, তাহলে সিস্টেম বুঝবে যে this read or write is meant for the IO devices, not for the. So এটা হচ্ছে মেমোরি or IO read write অপারেশন। এটা রাইট, আগেই আমরা কমন রিড দেখে এসেছিলাম, এখানে রাইট দেখতে পাচ্ছি, মিনিমাম মোডে এখান থেকে রাইট পাবো, আর এটা একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। এই দুইটা সিগন্যাল হচ্ছে একসাথে আর একটা, এটা হচ্ছে হোল্ড, এটা হচ্ছে হোল্ড অ্যাকনলেজ। মানেটা হচ্ছে কি, মানেটা হচ্ছে যে এই যে বললাম যে মিনিমাম মোডে প্রসেসর অ্যালোন ইজ দ্য বস, কিন্তু অনেক সময় আমরা যে ওই যে শেয়ার্ড বাস আর্কিটেকচার দেখতাম, সেখানে হয়তো মেমোরি আর আইও তারা ডাইরেক্টলি ডাটা
দেওয়া নেওয়া করতে চাচ্ছে কোনো একটা সিচুয়েশনে। এখন মাইক্রোপ্রসেসর তো সোললি কন্ট্রোল বাস কন্ট্রোল করে মাইক্রোপ্রসেসর। তখন সাধারণত অন্য কোনো ডিভাইস যার বাসের অ্যাক্সেস দরকার, সে তখন প্রসেসরকে রিকোয়েস্ট করে, দিস ইজ এ ইনকামিং সিগন্যাল টু দ্য প্রসেসর। সে এখানে একটা হাই দিয়ে প্রসেসরকে রিকোয়েস্ট করবে, ক্যান ইউ প্লিজ হোল্ড অন, আই নিড দ্য বাস। এখন প্রসেসর যদি অ্যাগ্রি করে, তখন সে এইখান থেকে একটা সিগন্যাল পাঠাবে, hold acknowledge, well, I acknowledge your request, so I am giving up the bus for your use. So this is two are together. The other party will request the processor to hold on and give up the control of the bus. Then if the processor agrees, then it gives the signal hold acknowledgement to the other party, and then it will hold it off the bus, and the bus will be released for the use for the others. These are the minimum mode signals. Okay, when the processor will be in the minimum mode, they will be there. আপনাদের আর কিছুক্ষণ কন্টিনিউ করে ছেড়ে দিই, ঠিক আছে? যদি একটা ব্রেক দিও, আমি আর কিছুক্ষণ কন্টিনিউ করে ছেড়ে দেবো। তাহলে এই হচ্ছে মিনিমাম মোডের অপারেশন গেল। ম্যাক্সিমাম মোডের অপারেশন এদের বেশিরভাগই এখানে দেখেন যে স্ট্যাটাস কিউ, যেটা বলেছিলাম যে 6 বাইটের কিউ, সেই কিউ এর কি অবস্থা, কিউ ফাঁকা নাকি ফুল নাকি অবস্থা, 2 বিট দিয়ে 4 রকম আমরা একটু পরে দেখবো। এই যে স্ট্যাটাস 0, 1, 2 বলেছিলাম, এটাও প্রসেসরের বিভিন্ন স্ট্যাটাস এখানে চাই, এটা আমরা পরে দেখবো। এইটা যখন এখানে যেমন আমরা দেখলাম মিনিমাম মোডে হোল্ড অ্যাকনলেজমেন্ট, এখানে ম্যাক্সিমাম মোডে ওই একই কাজ, কিন্তু এখানে হচ্ছে যে প্রত্যেকেই তো ইকুইভ্যালেন্ট, এখানে তো সোল বক্স বলে কেউ নাই, অর্থাৎ দে রিকোয়েস্ট, ওই বিট দিয়ে 4 জন যদি থাকে, 4 জন নিজেকে আইডেন্টিফাই করে রিকোয়েস্ট করতে পারে। এই জাতীয় বাই ডিরেকশনাল, যে এখানে রিকোয়েস্ট করবে যে প্লিজ আই নিড দ্য বাস। যার কন্ট্রোলে বাস ছিল সে যদি অ্যাগ্রি করে, সে তখন গ্রান্ট করবে যে ওয়েল, আই গ্রান্ট ইউর রিকোয়েস্ট, সো আই গিভ আপ বাস, কন্ট্রোল অফ দ্য বাস, ইউ টুক কন্ট্রোল অফ। তো এইটার হোল্ড অ্যাকনলেজমেন্টের মতো ম্যাক্সিমাম মোডে এখানে দুইটা আছে। থাকতে পারে ম্যাক্সিমাম 4টা holding authority will grant the request. So this is the request control and grant request. This is important. আপনাদের আর্কিটেকচারে বোধহয় পড়ানো হয়েছে, সিমাফোর বলে একটা কথা পড়ানো হয়েছিল, মনে হচ্ছে কিছু? আমরা এই সিমাফোরটাকে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি হার্ডওয়্যার লেভেলে এইখান দিয়ে। সিম্পল একটা চিন্তা, বাস একটা কাজ হচ্ছে, সেই কাজের মাঝখানে যদি আর একজন বাসের কন্ট্রোল নিয়ে ঢুকে পড়ে, তাহলে কাজের অনেক সমস্যা আসতে পারে। বিশেষ করে ব্যাংকিং এ একটা ট্রানজেকশন হচ্ছে, আমি 7 জন লোক 5টা চেক লিখে পাঠিয়ে দিয়েছি 5 ব্যাংকে। প্রথম জন ব্যাংকে জমা দিল আমার চেকটা, সে জাস্ট এটাকে ক্যাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমাকে চেক করে দেখছে যে টাকা আছে কিনা, দেখলো যে টাকা আছে, আচ্ছা চেক পাস করে দিল। ঠিক চেক ডেবিট হয়ে যাওয়ার, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার আগেই আমার আর এক লোক আর এক ব্যাংকে চেক প্রেজেন্ট করছে। সে যখন চেক করছে, এখনো কিন্তু আমার ব্যাংকে, আমার এই ব্যাংক থেকে টাকাটা কাটা হয়নি, তো আমার আগে যে অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টটাই দেখাচ্ছে। দ্বিতীয় ব্যাংক যখন অ্যাক্সেস করলো, দ্বিতীয় ব্রাঞ্চ, তখন সে দেখছে যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু আমার ট্রানজেকশন কমপ্লিট হওয়ার আগে আর একজনকে অ্যাক্সেস দিলে এই সমস্যাটা, সে আমার চেকটা অনার করতে, আমি 2 জায়গা থেকে টাকা নিয়েও সভা হয়ে যায়। সেই জন্যই বলা হয় যে ব্যাংকিং এ বিশেষত বা যে কোনো এরকম আপনার সেন্সিটিভ ইস্যু হলে, till the transaction or the operation is complete, no one should get access to this database. সেইটা আমরা এই হার্ডওয়্যার লেভেলে করতে পারি। আমরা এই যে বাসটাকে লক করি,
ইফ দিস ইজ লো, আমি যদি এখানে লো সিগন্যাল পাঠাই, দেন দ্য আদার বাস মাস্টার্স, এই যে এখানে যে ম্যাক্স মোডে অনেকেই বাস মাস্টার আছে, প্রত্যেকেই বাসের উপরে পূর্ণ কর্তৃত্ব আছে। So other bus master cannot gain control of the bus. আমার অপারেশন শেষ না হওয়া পর্যন্ত আমি এটাকে লো করে রাখবো, so no other can get access to the bus. এটা হচ্ছে এই আপনাদের সিমাফোরের হার্ডওয়্যার। It is very important for multi-user system বা ম্যাক্স মোড। স্ট্যাটাস গুলো এখানে আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। কিউএটা একটু দেখাই, যে কিউএ হচ্ছে দেখেন নো অপারেশন, কিউ এখন কাজ করছে না, ফার্স্ট বাইট অফ দ্য আউটপুট ফ্রম দ্য কিউ এমটি, কিউ এখন এমটি। এইভাবেই হচ্ছে কিউ এর কি অবস্থা দেখানো হয়। অ্যাজ এ হোল পিন ডায়াগ্রাম এখানে দেখানো আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন, এটা আমি করতে পারার কিন্তু নাই। কি করবো, কন্টিনিউ করবো নাকি? কেউ তো নাই মনে হচ্ছে, শুধু নামই দেখতে পাচ্ছি, মানুষজন নাই কেউ। স্যার ব্রেক করে না স্যার, আর আছে স্যার। আছেন? সারা শব্দ তো পাচ্ছি না। আজকে ছেড়ে দাও স্যার। স্লাইডগুলো কিভাবে পাবো স্যার? স্লাইড গুলো আমি আপনাদের ক্লাসরুমের কম্পিউটারে দিয়ে দেবো, এছাড়া তো আর কিভাবে দিব? ঠিক আছে, স্যার গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুমে, আচ্ছা আপনারা কি গুগল ক্লাসরুমের অ্যানাউন্সমেন্টটা কাল দেখতে পেয়েছিলেন? এই যে আজকের ক্লাস সম্বন্ধে একটা অ্যানাউন্সমেন্ট কালকে গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছিল, আপনারা কি দেখতে পেয়েছিলেন? ইয়েস স্যার, দেখেছি স্যার। আচ্ছা, আমার একটু সন্দেহ ছিল, ফলে আমি সকালে আবার শোয়েবকে টেক্সট করলাম, কারণ কালকে থেকে আমি মেসেজ পাচ্ছি না, আমার ইমেল কাজ করছে কিনা আমি সন্দেহ। এনিওয়ে দেখি, আমি গুগল ক্লাসরুমে তো আমি দিতে পারবো না, ওই আপনাদের স্যারদের ধরতে হবে, ম্যাডামকে ধরতে হবে, আর না হলে আমি ক্লাসরুমে কম্পিউটারে কপি করে দেব। ওটা বললেন, আমি দেখছি ওনাদের কাউকে ধরে পারলে আপলোড করে দেব গুগল ক্লাসরুম। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট ক্লাস আমরা এখান থেকে শুরু করব, মেমোরি অর্গানাইজেশন দিয়ে শুরু করব নেক্সট ক্লাস। আজকে আর কন্টিনিউয়াস আমিও পাচ্ছি না, তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারাই করতে পারেন। আমি স্টপ শেয়ারিং করে দিলাম, তারপরে কোথায় যাবো আমি? ওয়ালাইকুম আসসালাম, স্টপ রেকর্ডিং। লিভ মিটিং।